ইফটিজিং এর অপরাধে গ্রামের বিচার সভার মধ্যমণিতে বসে আছি। সবাই রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। চারপাশে এক চাপা নীরবতা, শুধু মানুষের চোখের তীক্ষ্ণ দৃষ্টি আমার দিকে। এরই মধ্যে হঠাৎ বিচারক শফিক সাহেব দাঁড়িয়ে বললেন, আজ আমি এই ছেলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেব না। আপনারাই বলুন এর কি শাস্তি হওয়া উচিত, কারণ এই ছেলে আমার মেয়েকে ইফটিজিং করেছে। তার কথা শেষ হতেই জনতার মধ্যে গুঞ্জন শুরু হলো। হঠাৎ একজন উঠে দাঁড়িয়ে জোরে বলে উঠল, এর কঠিন শাস্তি হওয়া দরকার। আজকে যদি আমরা ওকে ছেড়ে দিই, তাহলে কালকে আমাদের মেয়েকেও কেউ না কেউ ইফটিজিং করবে। সবাই তার কথাই একমত হলো। এখন আপনাদেরকে আমি ইফটিজিং এর বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। আমার নাম সাজিদ, আমি ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র। যে মেয়েটি আমার নামে অভিযোগ এনেছে সে আমার কলেজের জুনিয়র ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। তার নাম আফরিন। আমি টানা 2 বছর থেকে একতরফা ভালোবেসেছি, সে আমাকে ভালোবাসেনি। হয়তো আপনারা ভাবছেন এই কারণেই আমি তাকে ইফটিজিং করেছি, কিন্তু না, আমি কখনোই ওকে অসম্মান করিনি। সত্যি বলতে আফরিন ছিল অনেক সুন্দরী এবং ভদ্র। পুরো কলেজের সবার ক্রাশ ছিল সে। আমি তার ব্যতিক্রম নই। তবে তার বাবার রাজনৈতিক প্রভাবের কারণে কেউ সাহস করে তাকে প্রেমের প্রস্তাব দিতে পারতো না, কারণ তিনি চাইলেও যে কাউকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতে পারে। যদিও তিনি ছিলেন একজন সৎ মানুষ। একদিন আমার ছোট বোন সাবিহার মাধ্যমে তার কাছে একটা প্রেম পত্র পাঠালাম, কিন্তু আফরিন বলল সে নাকি প্রেম ভালোবাসা এসবে বিশ্বাসী না। সে শুধুমাত্র তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে। আমি কষ্ট পেলেও হাল ছাড়িনি। তাকে সবসময় বিভিন্নভাবে আমার দিকে আকৃষ্ট করার চেষ্টা করি। অবশেষে আমার চেষ্টা কিছুটা সফল হলো। অনেকদিন পর আফরিন আমার প্রতি সাড়া দিতে শুরু করলো। সেটা অপ্রকাশিতভাবে আমাদের সম্পর্ক আস্তে আস্তে এগোচ্ছিল। ঠিক তারই মধ্যে একদিন আমার বন্ধু রাকিব এসে আমাকে হুমকি দিল। সে বলল, তুই যদি আফরিনের জীবন থেকে সরে না যাস, তোর জন্য ভালো হবে না। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মানে তুই আমাকে হুমকি দিচ্ছিস? সে উত্তর দিল, তুই যেভাবে নিতে চাস নে, তবে আমি চাই তুই ওর জীবন থেকে সরে যাবি। আর না হলে তোর ধারণাও নেই যে আমি কতটা খারাপ হতে পারি। আমি দৃঢ়তাভাবে বলেছিলাম, না, আমি কোনোদিন আফরিনের জীবন থেকে সরবো না। তুই যা খুশি কর। সে রাগান্বিত হয়ে চলে গেল। তখনই বুঝলাম সে আফরিনকে ভালোবাসে, কিন্তু তাতে আমার কিছুই যায় আসে না। আমি আমার জায়গাতেই অটল। একদিন আমি স্কুল মাঠে খেলছিলাম। হঠাৎ আফরিন কাঁদতে কাঁদতে আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখ ভিজা, কণ্ঠ কাঁপছে। সে বলল, এই ছিল তোমার আসল চেহারা সাজিদ। তুমি এত নিচু মানসিকতার মানুষ। আমি তোমাকে ভালোবাসিনি, কিন্তু অন্তত ভেবেছিলাম তুমি ভালো মানুষ, কিন্তু তুমি এতটা খারাপ এটা আগে জানতাম না। তারপর সে আমার হাতে একটি কাগজ ধরিয়ে দিল। কাগজ খুলে আমি হতবাক হয়ে গেলাম। সেখানে নোংরা অশ্লীল কথাবার্তা লেখা, অথচ আমি জীবনে কোনোদিন এমন কথা ভাবিনি। লিখবো কিভাবে? আমি বিস্ময়ে বললাম, আফরিন, আমি সত্যি তোমাকে কিছু চিঠি লিখেছি, কিন্তু এই ধরনের অশ্লীল আমি কিছু লিখিনি। এগুলো পুরোপুরি ষড়যন্ত্র। কিন্তু সে আমার কথা বিশ্বাস করলো না। ঠিক তখনই আমার বোন সাবিহ সেখানে চলে আসলো। এসে আমাকে ঘৃণা ভরা কণ্ঠে বলল, ভাইয়া, আমি তোদের এই সম্পর্কের জন্য কত কিছু করলাম, আর তুই এমন নোংরা কাজ করলি, এটা কিভাবে পারলি? বলে সে কান্নায় ভেঙে পড়ে বাড়ি চলে গেল। আমার বুকটা তখন ভেঙে গুঁড়ো হয়ে গেল। আমি চোখের পানি লুকিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ সেই বন্ধু রাকিব এসে উপস্থিত হলো, মুখে শয়তানি হাসি। সে বলল, সাজিদ, তুই এটা কিভাবে পারলি? আমি তো কখনো ভাবতেই পারিনি। তার ঠোঁটে বাঁকা হাসি স্পষ্ট হলো। আর তখনই আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। এই ষড়যন্ত্রের পেছনে সেই আছে, সেই এসব লিখেছে আমাকে ফাঁসানোর জন্য। কিন্তু আমি কিভাবে এটা প্রমাণ করব? সবাই তো বলবে আমি নিজের দোষ ঘাড় থেকে নামিয়ে বন্ধুর ঘাড়ে চাপাতে চাইছি। আজ আমি মিথ্যা অভিযোগে অভিযুক্ত, অথচ আসল অপরাধী ছায়ার আড়লে দাঁড়িয়ে শয়তানি হাসি হাসছে। এরপর আফরিন তার বাবাকে সবকিছু জানালো। তার বাবা গ্রামে বিচার সভা ডাকলো। সেখানে আমার বাবা মাকেও ডাকা হলো। আফরিনের বাবা গ্রামের বিচার সভায় দাঁড়িয়ে আফরিনকে ডাকলো এবং তাকে জিজ্ঞাসা করলো, এই কি সেই ছেলে যে তোমাকে ইফটিজিং করেছিল? আফরিন বলল, জি বাবা, এই ছেলেটি আমাকে ইফটিজিং করেছে। তারপর বিচারক শফিক সাহেব, অর্থাৎ আফরিনের বাবা, আমার বাবাকে লক্ষ্য করে বললেন, আপনারা বললেন সাজিদের কি শাস্তি হওয়া উচিত? আমার বুক ধরফর করে উঠল। আমি সামনে বসে আছি, চারপাশে শত শত চোখ যেন শিকারি পাখি শালিকের দিকে তাকিয়ে আছে। বিচার সবাই নীরবতা। তারপর আমার বাবা ধীরে ধীরে বললেন, আমার কিছুর বলার নাই, আপনারা যা ইচ্ছা হয় করেন। বাবা এই বলে কান্না করতে লাগলেন। এরপর বাবা আর মা উড়ে দাঁড়ালেন, ভারী মুখে সবার সামনে থেকে চলে গেলেন। আমি ভেবেছিলাম অন্তত বাবা মা আমার পক্ষে দাঁড়াবেন, কিন্তু তারা শুধু নিরুক্ষেপ রইলেন। হয়তো ভয় পেয়েছিলেন সমাজের চাপের। বাবা মা চলে যাওয়ার পর আমি একেবারেই অসহায় হয়ে গেলাম। এরপর শফিক সাহেব জাবেদ নামের একজন ছেলেকে বলল, যাও গাছ থেকে কাঁচা বেত কেটে নিয়ে আসো। এই কথা শুনে আমার গলা যেন শুকিয়ে গেল। এরপর সেই ছেলে বেত এনে আমি পিঠে জোরে জোরে 10টি আঘাত করলো। আমি সহ্য করতে না পেরে আমি ঘুরে দাঁড়ালাম।
তখন আমার চোখের কোণে একটা বাড়ি বলল, এরপর চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হলো। এই অবস্থা থেকে বিচারপতি শফিক সাহেব বললেন, হয়েছে, এবার ছেড়ে দাও, ও ছোট মানুষ, এটার জন্যই যথেষ্ট। ও এরপর জাবেদ নামের সেই ছেলেটি আমাকে বলল, যা আফরিনের কাছে গিয়ে ক্ষমা চা এবং তাকে এটাও বল যে ওর আশেপাশে কখনোই ঘুরঘুর করবি না। আমি আফরিনের কাছে গেলাম এবং তাকে বললাম, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমার এই করুণ অবস্থা দেখে আফরিন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে হয়তো আমাকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু এতটুকু ভাবেনি বিষয়টি এত কঠোর হয়ে যাবে। বেতার আঘাতে যতটা কষ্ট পেয়েছি তার থেকেও বেশি কষ্ট পেয়েছি এটা ভেবে যে নিজের এবং নিজের পরিবারের আত্মসম্মান এভাবে ধুলোর সাথে মিশে যাবে কখনোই ভাবিনি। আমার অন্তরে এখন আর আফরিনের জন্য ভালোবাসা নেই, যতটুকু ভালোবাসা ছিল সব ঘৃণায় পরিণত হয়েছে। আজ একটা কথা ভেবে খুব কষ্ট পাচ্ছি যে অন্যায়টা করেছে রাকিব, অথচ এর শাস্তি পেতে হচ্ছে আমাকে। আমি চাইলে তার নামটা সবার সামনে বলে দিতে পারি, তাই আমি সবটাই চুপ করে মেনে নিলাম। সন্ধ্যা নামতেই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লো যেন বজ্রপাত, গ্রামটিকে কাঁপিয়ে দিয়েছে। সবার মুখে শুধু একটাই কথা, আফরিনকে ইফটিজিং করেছে সাজিদ। লোকেরা যারা এর সামনে পেলো আমাকে নিয়ে চর্চা শুরু করলো। কারো কোণে তার ছিল, কারো মুখে ব্যঙ্গ, কেউ আবার সরাসরি অভিশাপ দিল। আমার পরিচয় এতদিন ছিল ভালো ছাত্র, চুপচাপ স্বভাবের, সবার কাজে আসে, পরিশ্রমী, কিন্তু হঠাৎ আমার উপর একটি অভিযোগ সব ধ্বংস করে দিল। আমি মাথা নিচু করে ঘরে ফিরলাম। গ্রামের লোকেরা যে দৃষ্টিতে তাকাচ্ছিল সেটা আমার বুকের ভেতর ছুরির মতো ঢুকছিল। কিন্তু এই কষ্ট আরও তীব্র হলো যখন বাড়ি ফিরে আসলাম। দরজা খুলতেই আমার ঘর থেকে জিনিস ভাঙচুরের আওয়াজ পেলাম এবং মা গোমরা মুখে বসে আছেন, বাবা চুপচাপ বিড়ি টানছেন, ঘরের ভিতরে টান টান উত্তেজনা। মা কঠিন গলায় বললেন, কী সব কাজ করলি রে, তুই এভাবে গ্রামের আমাদের মান সম্মান শেষ করবি? আমি কাপা কণ্ঠে বললাম, মা আমি কিছু করিনি, কে এসব করেছে আমি কিছু জানি না। বাবার আগে দাঁত চেপে বললেন, চুপ, মেয়েদের ব্যাপারে গ্রামের মুখে না মরলেই সত্য মিথ্যা কেউ দেখে না। এখন তুই যাই বল, লোকজন বিশ্বাস করবে? আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ পাশের ঘর থেকে বেরিয়ে এলো সাবিহা, আমার ছোট বোন। সাবিহা চোখ লাল করে আমার দিকে তাকালো, গলা কাঁপছিল তার। তোর জন্য আমাদের মান সম্মান শেষ হয়ে গেল? তুই যাকে ভালোবাসিস তাকে ইফটিজিং করছিস? তুই তো আমার আপন ভাই না? যদি একদিন আমার সাথেও কিছু করিস? আমি ভয়ে বরফের মতো জমে গেলাম। বোন, তুই কি বললি? আমি তোর ভাই না? সামিয়া ক্রোধে কাঁপছিল। হ্যাঁ, আমি তোর আপন বোন না? আমার মা বাবা তোর আপন না? তুই কোরআন ছেলে, বাবা মা নাই তোর? আমার দুনিয়া যেন মুহূর্তে ভেঙে পড়লো, ঘরটা ঘুরে উঠলো আমার চোখে। আমি কাঁপতে কাঁপতে মায়ের দিকে তাকালাম। মা, আমি তোমার আপন ছেলে না? মা চোখ নামিয়ে ধীরে ধীরে বললেন, না, তুই আমার ছেলে না। আমি তোকে কুড়িয়ে পেয়েছিলাম। তোর মা মারা গিয়েছিল তোর ছোটবেলায়, সবাই বলতো তাকে হত্যা করা হয়েছিল। তোর বাবা কোথায় কেউ জানি না, তখন থেকে তোকে আমরা লালন পালন করেছি। তুই আমাদের কেউ না, তোর সাথে আমাদের কোনো রকম রক্তের সম্পর্ক নেই। আমরা তো দূর সম্পর্কের চাচা চাচি। কথাগুলো ছুরির মতো বিঁধল বুকে। আমি আজ তাদের মুখে প্রথম শুনলাম তারা আমার দূর সম্পর্কের চাচা চাচি। ছোটবেলা থেকে তারা আমাকে অনেক আদরই মানুষ করেছে, কখনো বুঝতে দেয়নি। আমি কখনো বুঝতে পারিনি তারা আমার আপন কেউ না। তিনি আবারও বললেন, আমরা তোকে আদরে মানুষ করেছি, কিন্তু আজ তুই আমাদের এই প্রতিদান দিলি। তার কথাগুলো শুনে হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। এরই মধ্যে বাবা চিৎকার দিয়ে বলে উঠলো, তোরা এই ছেলেটার সাথে এখনো কিসের কথা বলছিস? ওকে এখনই দূর কর আমার চোখের সামনে থেকে। আমার আর সহ্য হচ্ছে না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, চোখ অন্ধকারে নামলো, যেন আমার চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে। আজ এমন একটা দিনে আমাকে এইসব কথা শুনতে হবে আমি কখনো ভাবিনি। আমি ঘরের ভিতরে চলে গেলাম। কয়েকদিন আমি কোথাও বের হলাম না, শুধু কলেজে গিয়েছি টিসি নেওয়ার জন্য। গ্রামের মানুষ আমাকে এড়িয়ে চলতো, কেউ সরাসরি গালাগালি করতো, কেউ মুখ ফিরিয়ে নিত। ছোট একটা ব্যাগে কাপড় চোপড় গুছিয়ে নিলাম, সিদ্ধান্ত নিলাম এই গ্রাম, এই ঘর আমার জন্য নয়। রাতের আধারে কিছুটা চাঁদের আলো আসছিল। আমি ধীরে ধীরে গ্রামের পথ ধরে হাঁটতে শুরু করলাম। গ্রামে একবারে নিস্তব্ধ, কোনো শব্দ নাই, শুধু দূরে শিয়ালের ডাক। পা কাঁপছিল, তবুও থামিনি। আমি গ্রাম ছেড়ে বেরিয়ে গেলাম, কেউ জানলো না কোথায় গেলাম। ভোর হওয়ার আগে শহরে পৌঁছালাম। চারিদিকে আলো, শব্দ, মানুষ, সবকিছুই নতুন, কিন্তু আমার বুক ভরা শূন্যতা। আমার একটাই প্রশ্ন, যদি আমি এতিম তবে আমার বাবা মা কারা? কেন মরলেন আমার মা? আর বাবা কেন আমাকে ফেলে চলে গেল? কেন সবাই সন্দেহ করছে আমার মাকে হত্যা করা হয়েছিল? কি রহস্য লুকিয়ে আছে আমার মায়ের মৃত্যুতে? আমাকে একদিন সত্য বের করতেই হবে। এরকম হাজারো প্রশ্নে আমার মনটা একেবারে অশান্ত হয়ে আছে। এদিকে শহরের কোনো এক পরিচিত লোক ছিল না। কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। কোনো উপায় না পেয়ে প্রথম কয়েকদিন রেল স্টেশনের বেঞ্চে ঘুমিয়েছি। ক্ষুধার্তই কাঁপতাম, মাঝে মাঝে মানুষের ফেলে দেওয়া খাবার খেতাম। অনেক দিন এভাবেই কেটে গেল। এরপর একদিন সাহস করে একটি হোটেলে ঢুকলাম। ম্যানেজারের কাছে গিয়ে বললাম, আমাকে একটা কাজ দেন ভাই,
আমি সব কাজ করতে পারবো। ম্যানেজার সন্দেহ ভরে দেখালেন, তারপর বললেন, থালা ধুবি, ঝাড়ু দিবি? আমি মাথা নাড়ালাম, জি। সেই থেকে আমার শহরে জীবন শুরু হলো। সকাল ভোর হোটেল খোলা, পানি আনা, ঝাড়ু দেওয়া, থালা ধোয়া, সব কাজ আমি করতাম। বিনিময়ে পেতাম 2 বেলা ভাত আর সামান্য টাকা। রাতে যখন দোকান বন্ধ হতো, আমি এক কোণে বসতাম। মনে হতো আমি কি সত্যিই অপরাধী? আমি তো শুধু আফরিনকে ভালোবেসেছিলাম। সেটা কি অপরাধ? সাবিয়ার কথা মনে পড়লে বুক কেঁপে উঠতো। তার একটা কথাই শুধু আমার কানে সবসময় বাজতে থাকতো, তুই তো আমার ভাই না? মায়ের কথাগুলো কানে বাজতো, তুই আমাদের কুড়িয়ে পাওয়া ছেলে। একদিন হোটেলে খেতে এলো শহরের এক কলেজের শিক্ষক, নাম মিজান স্যার। আমি চুপচাপ পানি দিলাম। স্যার খাওয়া শেষে আমাকে ডাকলে। তিনি বললেন, তুই পড়াশোনা করিস না? আমি লজ্জা পেয়ে বললাম, গ্রামে পড়তাম, কলেজে ভর্তি হয়েছিলাম। কিন্তু স্যার আমার দিকে গভীরভাবে তাকালেন, তারপর বললেন, চেষ্টা থাকলে আবার শুরু করতে পারিস, আমি তোর পড়াশোনার ব্যবস্থা করব। সেদিন যেন আমার জীবনে নতুন আলু ফুটলো। এরপর মিজান স্যার আমাকে নিজের কাছে রাখলেন। তিনি আমাকে পড়াশোনায় সাহায্য করতে লাগলেন। দিনে হোটেলের কাজ, রাতে পড়া, এভাবেই সময় চলতে লাগলো। মাঝে মাঝে ভোরে শহরের ছাদে দাঁড়িয়ে সূর্যোদয় দেখতাম। মনে মনে বলতাম, হয়তো একদিন আমি আমার বাবা মার খোঁজ পাবো, বের করব আমার মায়ের মৃত্যুর আসল রহস্য। শহরের কোলাহলে আমি নতুন জীবন শুরু করলাম। অতীতের দুঃখ আমাকে শক্ত করে তুললো। গ্রামের লাঞ্ছনা, বোনের কথা, মায়ের অস্বীকার, সব আমাকে কষ্ট দেয়, তবে একই সাথে সামনে এগোনোর প্রেরণা দেয়। আমার মনে একটাই প্রতিজ্ঞা, আমি একদিন অনেক বড় হব, আমার সত্যিকারের পরিচয় খুঁজে বের করব, আর সবার সামনে প্রমাণ করব আমি অপরাধী না, আমি আফরিনকে ইফটিজিং করিনি। আর যারা আমাকে অসহায় ভেবে অবহেলা করেছে, তাদেরকেও একদিন আমি বুঝিয়ে দিব আমি অসহায় না, আমি এতিম হলেও আমিও একজন মানুষ।